ফলতা সম্পর্কে কোনো ধরনের নির্বাচন কমিশনারের অফিসের থেকে কোনো ধরনের আপডেট এই মুহূর্তে শুধু আমরা কেন, কোনো ধরনের সংবাদ মাধ্যমের কাছেই সম্ভবত এসে পৌঁছয়নি যে সেখানে রিপোল নির্বাচন কমিশন ঘোষণা করছে কি করছে না। কিন্তু তার আগে যে ঘটনাগুলো পাশাপাশি ঘটে চলেছে সেই সমস্ত ঘটনাগুলোও কিন্তু কম ইন্টারেস্টিং নয়। যদিও ফলতার ঘটনায় আমরা মানুষের ভাষার পক্ষ থেকে আবার রিপোলের দাবি জানাচ্ছি, তেমনি রাজ্য বিজেপির পক্ষ থেকেও সেখানে রিপোলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সেখানকার যে মানুষ, সেই সমস্ত মানুষ যারা ভোট দিতে পারেনি তাদের তরফ থেকেও কিন্তু সেখানে পুনর্নির্বাচন চাওয়া হচ্ছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এখন বিষয় হচ্ছে যে নিরাপত্তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা এমন একটা কনসেপ্ট যা যেন ভাঙার জন্যেই তৈরি হয়। এখন সেটাকে যতই আঁটোসাঁটো করা হোক না কেন, না হলে কয়েকটা যদি ঐতিহাসিক রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরি, সেটা যদি নিরাপত্তা, বিশ্বের প্রথম সারির সমস্ত নেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এদের দিকে যদি আপনারা তাকান অতীতের ঘটনাগুলিতে, তাহলে কি দাঁড়ায়? এর থেকে বেশি নিরাপত্তা সেই সময় তৎকালীন পৃথিবীতে আর ছিল না কোনো একজন ব্যক্তি বা কোনো কিছুর ক্ষেত্রে। সেটা হচ্ছে, আপনি চলে যান সেই জন এফ কেনেডি, আপনি ইন্দিরা গান্ধীতে আসুন, আপনি রাজীব গান্ধীতে আসুন, এই সমস্ত ঘটনা এ বাদেও আরো প্রচুর আছে। তাহলে সেই নিরাপত্তাগুলো ভাঙলো কি করে? যদিও সেটা তুলে তো সেটা ভেবে চুপ করে তো বসে থাকা যায় না। তৎসত্ত্বেও মানুষ বাড়ি থেকে বেরোনোর পর দরজায় তালাটা দেয়, যদিও ওই তালাটা দেওয়া আর না দেওয়া দুটোই সমান। যদি সেই অর্থে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখেন, ওই তালা কোনো মূল্য নেই, কিন্তু তৎসত্ত্বেও মানুষ একটা মানসিক শান্তির জন্য ভাবে যে সে নিরাপদ। কিন্তু অ্যাকচুয়ালি নিরাপত্তার জায়গাটা কোথা থেকে তৈরি হয়? যদি সেই ব্যক্তি বা তার বাসস্থান বলুন বা কোনো অফিস বলুন বা কিছু বলুন, তার পাশে যদি প্রকৃত আরো মানুষের জনসমর্থন থাকে। আমি প্রাকৃতিক বিপর্যয়ের থেকে বাঁচা বা নিরাপত্তার জায়গাটাকে এখান থেকে সরিয়ে রাখছি। তাহলে জনগণের মনোভাব কোনো একজন ব্যক্তি, কোনো একটি প্রতিষ্ঠানের প্রতি কেমন, সেটা কিন্তু ওই নিরাপত্তা কতটা ভেঙে যেতে পারে অথবা নিরাপত্তাটা বজায় থাকবে কিনা তার উপরে নির্ভরশীল। আর যাকে বলে সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তার গাফিলতি, এই ধরনের যে জিনিসগুলো, সেগুলো সব থেকে বড় উদাহরণ তো হয়ে আছে ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে। এবং শুধু তাই না, সেই ঘটনাগুলো প্রত্যেকটি নিরাপত্তাজনিত ত্রুটির ক্ষেত্রে এই রিসেন্টলি ওই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে যে ঘটনাটি ঘটলো, সেটাও সেই একই নিরাপত্তার ত্রুটি। এবং তদন্ত করতে করতে পাওয়া যায় যে তার ভিতরে কোনো না কোনোভাবে কেউ না কেউ ঢুকে বসেছিল যে সেই ঘটনাটি ঘটিয়েছে। তাহলে এতটা 2 মিনিট ধরে আপনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম এই কারণে যে আজ বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাউন্টিং এর ব্যাপারে, তাদের কর্মীদের বিষয়ে যে সমস্ত প্রশিক্ষণ বা মিটিং টিটিং গুলো করছেন, সেগুলোর থেকে বেশ কিছু খবর সংবাদ মাধ্যমে যেমন আসছে, তেমনি নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেগুলো প্রকাশ্যে তারা প্রেস নোট দ্বারা জানাচ্ছেন। এখন এই প্রসঙ্গে বলি যে গত এপিসোডগুলোতে আমি বারবার করে উল্লেখ করেছিলাম 21-এর ভোটে এবং 24-এর ভোটে যে গণনা কেন্দ্রে সেই ধরনের কোনো ট্রেনিং ছিল না। বিজেপির হয়ে যে সমস্ত কাউন্টিং এজেন্টরা গেছিলেন,
এটা আজকে দেখে ভালো লাগছে যে তাদের পক্ষ থেকে রাজ্য নেতারা, যেমন মাননীয় জগন্নাথ চ্যাটার্জি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য, এনারা জানাচ্ছেন যে এবারে যে ওই যে ভুলটা ছিল এবারে তারা সেটা সংশোধন করে একটা ডিটেল ট্রেনিং এর ব্যবস্থা তাদের করা হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং কেন্দ্রীয় স্তরের নেতারা এসেও সেই ট্রেনিং পরিচালনা করছেন। কিন্তু এর পাশাপাশি আছে কিন্তু মনোবল। কাউন্টিং এর ক্ষেত্রে মনোবলও কিন্তু একটা খুব বড় জিনিস। এবার সেই ক্ষেত্রে তাপস রায়, বিজেপির প্রার্থী, তিনিও কিন্তু সেই জায়গাটা বলেছেন যে অনেক মানুষ সেখানে যদি হই হট্টগোল করতে থাকে সেখানে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। যেমন তেমনি ওই হই হট্টগোল যারা করবে, যারা অন্যের ওপরে হেরে যাওয়ার সময় নিরুপায় হয়ে মানসিক চাপ সৃষ্টি করবার চেষ্টা করবে, তাদের যেন সিএপিএফ বা সেখানকার নিরাপত্তা বাহিনী, সেখানকার রিটার্নিং অফিসার, কাউন্টিং অবজারভার, মাইক্রো অবজারভার, অ্যাসিস্ট্যান্ট অবজারভার, এদের নজরে আসলেই যেন সেই সময় সেই মুহূর্তে যারা যারা এই কাণ্ডটা করবে তাদেরকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এইটা কিন্তু আমার মনে হয়েছে যে ইমিডিয়েটলি এই জিনিসটার ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যবস্থা কি তারা নিচ্ছেন? তারা নিচ্ছেন এইভাবে যে আরো 165 জন কাউন্টিং অবজারভারকে তারা নিয়োগ করছেন। এই কাউন্টিং অবজারভাররা আরো যে 165 জন, তারা কোথায় কোথায় নিযুক্ত থাকবেন? যেখানে যেখানে কাউন্টিং হলের সংখ্যা একের অধিক, একাধিক, সেখানে সেখানে তারা এইটার দায়িত্ব থাকবে। আর 77টি রাজ্যে, আবার বলছি 77টি ভোট গণনা কেন্দ্র, সেখানে নতুন করে 77 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করা হচ্ছে। এই পুলিশ অবজারভাররা কি করবেন? এই পুলিশ অবজারভাররা মূলত ভোট গণনা কেন্দ্রের বাইরের যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সেটার ওপরে কঠোর নজর রাখবেন। আর তার সাথে এখানে সার্কুলারে বলাই আছে, দেখতেই পাচ্ছেন বা প্রেস নোটে, যে এনারা ওই যে কাউন্টিং অবজারভার যারা, তাদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলবেন যে কোনো ধরনের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু এই পুলিশ অবজারভাররা কখনোই ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এ বাদে যত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, এর আগের এপিসোডগুলোতে বলেছি যে প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্রে নিযুক্ত হয়েছে, তার একটা তালিকা নির্বাচন কমিশন অলরেডি পাবলিশ করেছে। প্রত্যেকটি আলাদা আলাদা ভোট গণনা কেন্দ্রের জন্য তার পরিমাণ, তার সংবেদনশীলতা অনুযায়ী আলাদা আলাদা। এর সাথে যেটা আরো যোগ হচ্ছে, যেমন সিসিটিভি, এটা সেটা যেগুলো আগে ছিল সেগুলো তো সব আপনারা জানেন। কিন্তু যাকে বলে বুনো ওল হলে বাঘা তেঁতুল হতে হবে। এর আগের এপিসোডে বলেছিলাম যে ছলের অভাব হয় না। আর এখানে নির্বাচন কমিশনকে যা যা কিছু বাস্তব পরিস্থিতির সঙ্গে তারা অলরেডি পরিচিত, তার থেকে কয়েক কদম এগিয়ে চিন্তা করতে হবে। কেন বলছি এই কথাটা? ওই দাবায় যেমন আগে থেকে অন্তত 3টে চাল ভেবে রাখতে হয়, যে ও যদি এই চালটা দেয় তাহলে আমি এইটা দেবো, ও যদি তারপরে এইটা দেয় তাহলে তারপরে আমি ওইটা দেবো, তারপর যদি আবার তারপর পাল্টা ও দেয় এইটা, আমাকে এইটা দিতে হবে। এটা একটা যে কোনো চেস বা দাবা খেলবার একটা সাধারণ নিয়ম, এবং এই 3টে চালকে মিনিমাম মনে রাখাটা দাবা খেলার একটু দক্ষ হতে গেলে, এটা যারা খেলেন তারা জানেন, খুব জরুরি। এখন নির্বাচন কমিশনকে সেই জায়গাটায় আসতে হবে। এরা যারা ভোট লুটেরা, যারা ভোট রিগিং করতে ওস্তাদ, যারা ভোটের কাউন্টিং করতে করতে 15 বছরে হাত পাকিয়ে ফেলেছে, এখন তাদের অভ্যস্ত সিস্টেমগুলো কিন্তু তাদের কাছে এই মুহূর্তে নেই। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এই ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট কাউন্টিং কিন্তু এর আগের গুলোতে হয়নি। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে এরা এতটাই সূক্ষ্মাতিসূক্ষ্ম, প্রতি মুহূর্তে মিটিং করে করে নতুন ধরনের ছক কষছে, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ইলেকশন কমিশন বারবার করছে, আবার মিটিং করে সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে কিভাবে কোন কোন ছিদ্র পথে ভেদ করে
আবার ভোটে কারচুপি করা যায় অথবা আবার কাউন্টিং এ কারচুপি করা যায়, তার জন্যে সক্রিয়, এবং সেটা এই যত সময় ঘনিয়ে আসবে সেটা সক্রিয়তার পরিমাণ আরো তীব্র হবে। আর ওই যে বললাম, বুনো যদি ওল হয় তার বাঘা তেঁতুলও কিন্তু নির্বাচন কমিশন। ঘটনা হচ্ছে যে কোন রাজনৈতিক দল তার নিজস্ব পরিকল্পনা কাউন্টিং এর সময় করতেই পারেন, কিন্তু সেই পরিকল্পনাগুলোর মধ্যে কি, যে সেই শোনা যাচ্ছে যে রাজীব কুমার, যিনি বর্তমানে সাংসদ রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের, আগে ছিলেন ডিজিপি, এবং তার সেই কার্যকাল বহু বিতর্কিত, এবং শুধু বিতর্কিত না, তিনি একজন অভিযুক্ত পর্যন্ত, জামিনে তিনি মুক্ত হয়ে রয়েছেন। এ এক নজিরবিহীন ঘটনা, এবং এই মুহূর্তে আবার অভিযুক্ত ইডি এবং ইডি যে রেড আইপ্যাক অফিসে, সেই ঘটনাটিতে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস থেকে ফাইল টাইল সমস্ত নিয়ে বেরিয়ে এসেছিলেন, সেই মামলার অন্যতম অভিযুক্ত এই রাজীব কুমার। আর এনার সম্পর্কে নথি প্রমাণ নষ্ট করে দেওয়া এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্মের প্রচুর অভিযোগ কিন্তু বিভিন্ন মামলায় উঠেছে। সেই রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস কিসের একটা নাকি পদ, কারণ এই ওনাদের ওই দলের পদগুলো ঠিক আমি অন্তত ঠিক বুঝতে পারি না, শুধু দর্শক বৃন্দ আপনারা পারেন কিনা একটু জানাবেন, যে ওনাদের বোধহয় কোনো পাড়ার মোড়ে একটা পতাকা খাটাতে হলে সেই পতাকা খাটানোর একটা সভাপতি, একটা সেক্রেটারি তৈরি হয়ে যায়। এখন এই ব্যাপারে বিতর্কের মধ্যে যাব না, সেটা তাদের দলের ইচ্ছা, অবশ্যই সম্মান জানিয়ে বলছি। কিন্তু আবার কি ধরনের পদ হতেই পারে? কোনো একটা পদ তারা সৃষ্টি করেছেন, সেটার নাম হচ্ছে যে গণনা পর্যবেক্ষক। আচ্ছা, তো আমরা জানি যে নির্বাচন কমিশনের একটা পদ হয়, কিন্তু এটা আবার ওনাদের দলের। কিন্তু ঘটনা এটাই যে কিউআর কোড দিয়ে আইডেন্টিটি কার্ড যে সমস্ত নির্বাচন প্রার্থী এবং নির্বাচনের যারা এজেন্ট হিসেবে কাউন্টিং এজেন্ট হিসেবে থাকবেন, তাদের কার্ড ইস্যু করা হয়ে গেছে। কাজেই এই রাজীব কুমার তো, বা এই ধরনের যাদের নিয়োগ করা হচ্ছে, তারা তো নিশ্চয়ই গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। তাহলে ওনার ওই রোলটা ঠিক কি, সেই নিয়ে নিশ্চয়ই বিস্তর গবেষণা থাকবে, সেই নিয়ে বিরোধী দল বিজেপিও নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে, অন্যান্য বিরোধী দলগুলোও চিন্তা ভাবনা করবে যে উনি যখন কোনোভাবে সক্রিয় হন, এবং শোনা যাচ্ছে তিনি ব্যারাকপুর এবং দমদমের যে সমস্ত অঞ্চলগুলো সেগুলোর দায়িত্ব পাচ্ছেন, দায়িত্ব দিয়েছে তার দল, এবার সেখানে তার উল্টো ব্যাপারগুলো কি ঘটতে পারে, মানে সেগুলো বিরোধী দল যারা আছেন তাদেরকে ভাবতে হবে। এখন তার সাথে আবার যোগ হচ্ছে একটা বিশেষ ঘোষণা, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে ওই তৃণমূল কংগ্রেসের ওই মিটিং থেকে নাকি বলা হয়েছে যে 4-5 হাজার লোক জড়ো করে রেখো। কেন? সাধারণ মানুষের তো এটা একটা প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে, যে আচ্ছা, কাউন্টিং তো কাউন্টিং হলের মধ্যে হবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্লাস বিভিন্ন কাউন্টিং এজেন্টরা সে সমস্ত গণনা হয়ে গেলে সে ফল তো জানাই যাবে, তাহলে ওই 4-5 হাজার লোক জড়ো করে রেখো, এই কথাটার মানে কি? দেখুন সুধী দর্শকবৃন্দ, অতি ক্ষুদ্র মানুষ আমি, মানুষজনের সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝতে পারলাম সেটুকু আপনাদের সামনে জানাচ্ছি। নানা মনির নানা মত আছে এ সমস্ত বিষয়, কিন্তু এটা তো অস্বীকার করলে হবে না। আগে খুব বেশি দিন না, বেশ একটু পুরোনো দিনের কথা যদি ভাবেন, আমাদের ছোটবেলাকার কথা, তাহলে দেখা যেত তখন গ্রামে খড়ের চালের বা টালির চালের যে সমস্ত বাড়ি থাকতো, বিশেষত গরমকালে এবং শীতকালে শুকার সময়, সেখানে রাত্রিবেলা বা অনেক সময় দুপুরবেলা আগুন লেগে যেত। এখন এই আগুন লাগলে একা মানুষ তো আর সেই আগুনটাকে নেভাতে পারে না, তখন আমরা পাড়া গ্রাম থেকে ছুটে যেতাম, প্রত্যেকের বাড়ি থেকে একটা করে বালতি হাতে ছুটে যেতাম, আর চেন সিস্টেমে দাঁড়িয়ে পড়তাম কাছাকাছি কোনো পুকুরের, সেখান থেকে জল তুলে তুলে সেই আগুনটা যাতে যত দ্রুত নেভানো যায়। কারণ একজন মানুষ পুকুর থেকে ছুটে কতক্ষণই বা সেই আগুনটাকে নেভানোর জন্য চেষ্টা করতে পারে, তার জন্য ছিল উল্টো মুখে দাঁড়িয়ে চেন সিস্টেমে পুকুর থেকে জল তুলে বালতিগুলো দ্রুত যেতে পারত এবং জলটা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হতো। সে চেষ্টাতে অনেকবার সফলতাও পাওয়া যেত।
এখন ব্যাপারটা কি জানেন, যদি কোনো কুঅভিসন্ধিও থাকে এই ধরনের যে সমস্ত ভোট চুরি, রিগিং, ছাপ্পা, কাউন্টিং ভেস্তে দেওয়া, কোনো জায়গায় একটা গোলযোগ বাঁধানো, সেখানেও কিন্তু একটা চেন লাগে, একটা নেটওয়ার্ক লাগে। সামনে থেকে একজন কাজটা করে, কিন্তু পিছন ফিরে যখন সে বেকায়দায় পড়ে যায় বা ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখন তাকে ব্যাকআপ দেওয়ার জন্য একটা চেন লাগে। মাননীয় নির্বাচন কমিশন, আপনারা এই বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে ভাবুন। এদের এই চেন, এই নেটওয়ার্ক বা এই যে একটা কমান্ড সিস্টেম, একদম সেই গ্রামের বাঁশবাগান থেকে শুরু করে পুকুর ধার থেকে শুরু করে একদম গণনা কেন্দ্র পর্যন্ত জারি থাকে। একদম টপ লেভেল থেকে সেটাকে মনিটর করা হয়। কাজে এই সেই চেন তৈরির একটা চেষ্টা, যেটা ওই ব্যাকআপ না দিলে সামনের লোক মনোবল হারিয়ে ফেলে। আর যে পরিমাণ ভোট দিয়েছে, আর প্রতিটি ঘরের প্রতিটি মানুষ জানে যে কি পরিমাণ নাস্তা নাবুদ হয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে হাঁটতে চলেছে। এটা সাধারণ মানুষের একটা কনসেপশন। 10 জন মানুষের সঙ্গে কথা বললে যে কোনো মানুষ নিজেরাই হয়তো আন্দাজ করতে পারবেন। বাহ, আমার এই কথাটাকে যদি কেটেও দেন, কাটা চিহ্ন দিয়ে দেন, দিয়ে বলেন আপনার ওই কথা কাল্পনিক কথা, আপনি বানিয়ে বানিয়ে বলছেন, ওকে ঠিক আছে। কিন্তু এটাও তো ঠিক, তাহলে যে পরিমাণে এক্সিট পোলে বিজেপির পক্ষে গেছে রায়গুলো, মানে এক্সিট পোলের রায়, ওপিনিয়ন পোলের রায়, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে গেছে। তার আগে প্রচার সভাগুলোতে যে পরিমাণ ফাঁকা মাঠ দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সভাগুলোতে, সেটাও মানুষের কাছে খুব ইন্টারেস্টিং। যে ওই কর্মীরা আর ওই আদৌ এজেন্ট হতে চাইছে না, এমন খবরও কিন্তু আমাদের কাছে আছে। এজেন্ট হয়ে কাউন্টিং হল পর্যন্ত যেতে চাইছে না, এমনও আছে। তার কারণ এটা তারা জানে যে তাদের ওই পিছনে তাকালে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওই চেনটা কিন্তু নেই যে সাপোর্ট দেবে। এতদিন যে সাপোর্টের বলে তারা এই কুকর্মগুলো করে আসতো, এই পরিমাণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই নেটওয়ার্ককে কাজে লাগানো সম্ভব না। আর যদি সেটাকে কোনো রকম ভাবে ভাঙা যায়, তার জন্য কি এই ধরনের মাথাদের নিয়োগ করা হচ্ছে, এটা ব্যাপারে সমস্ত বিরোধী দল, এমনকি নির্বাচন কমিশন, তাদেরকেও সতর্ক থাকতে হবে। তার কারণ ওই ভোটের ইভিএম মেশিনগুলোতে একটি একটি মানুষের এত বছরের, যার যতটা বয়স তার ততটা বয়সের অভিজ্ঞতা লব্ধ যে রায় সেগুলো জমা রয়েছে। একদম কিন্তু সেটা একটি নির্দিষ্ট মানুষের নিরাপত্তার মতো নয়। সেটা ওই অত হাজার, এক একটা ইভিএম বক্সে হয়তো প্রায় 2000-2500 মতো ভোট থাকে। যে অত মানুষের নিরাপত্তা একটা ইভিএম মেশিন, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কাজেই ভোট যতটা না নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয়েছিল, ভোট গণনা তার আমার মনে হয় কয়েক গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হওয়াটা উচিত। সুধী দর্শক বৃন্দ, আমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের অসংখ্য সাপোর্ট, ভালোবাসা, সমর্থন অনেকেই জানাচ্ছেন, তাদের সকলকে প্রণাম জানাই এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করি। আপনারা সাবস্ক্রাইবটা করুন আর নোটিফিকেশন অন রাখুন, হাত খুলে লিখে একটু শেয়ার করে দিন, যাতে আপনাদের যদি কোনো সাজেশন থাকে, এই শোটা যত শেয়ার হতে হতে যাবে সেটা নির্বাচন কমিশন পর্যন্ত আরো বিভিন্ন রকম উঁচু স্তরে যাতে তাদের চোখে পড়তে পারে। আমরা তো আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও আপনাদের জায়গা থেকে এইটুকু চেষ্টা করতেই পারেন। বিভিন্ন টুইটার, ফেসবুক ইত্যাদি জায়গাতে এই এপিসোডগুলোকে শেয়ার করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।